আপনাকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক আতাউল গনি। একটু জানতে চাই যে পর্যটন এবং নদী বেষ্টিত এই বাংলাদেশে আসলে নদীকেন্দ্রিকও পর্যটন তৈরি হতে পারে। এমনকি আমরা যে সেন্ট মার্টিন খুলে দিল পর্যটকদের জন্য, এবং উনি বলছেন যে কখনো এটা বন্ধ হয়নি, এটা পরিবেশের কারণে করা হয়েছিল। পরিবেশের কারণে করা হলে মানে সেন্ট মার্টিনের কি কোনো কাঠামোগত পরিবর্তন করা হয়েছে পর্যটকদের জন্য, নাকি যেমন ছিল তেমন আবার পর্যটকরা যাবেন, এই 2 মাসে আবার পরিস্থিতি আগের মতো হয়ে যাবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমাকে এই অনুষ্ঠানে সংযোজনের জন্য। আসলে আজকে বিশ্ব নদী দিবস উপলক্ষে আমি বলতে চাই যে বাংলাদেশে প্রায় 700 অধিক নদী, তার শাখা প্রশাখা বিস্তৃত আছে এবং এগুলি আমাদের আসলে জীবন, সংস্কৃতি এবং অর্থনীতির প্রাণ প্রবাহ। তো আপনি যে সেন্ট মার্টিন প্রসঙ্গ সম্পর্কে যে কোশ্চেন করলেন যে সেন্ট মার্টিন বন্ধ ছিল আবার খুলে দেওয়া হয়েছে, আসলে সেন্ট মার্টিন একটা ছোট্ট একটা দ্বীপ এবং প্রতি বছর যে পরিমাণে টুরিস্ট যায়, অর্থাৎ এর যে ধারণ ক্ষমতা তার চেয়ে বেশি আসলে টুরিস্ট প্রতি বছর যায়। তো এটা নির্দিষ্ট সময় যদি এটা বন্ধ রাখা হয় তাহলে এর যে পরিবেশে যে রিস্টোরেশন কাঠামো, জি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পরিবেশ তার আবার স্বকীয় অবস্থায় ফিরে আসতে পারে। তো এই জন্য হয়তো কিছু সময় বন্ধ রাখা এবং তারপর এটা চালু করা একটা ভালো একটা উদ্যোগ আমি মনে করি। এছাড়াও আমরা জানি যে বছরে যখন আমাদের মনসুন শুরু হয়ে যায় ওই সময় ওখানে আসলে পর্যটক যাওয়ার মতো অবস্থা থাকে না। সোজা কথা যে লাইফ থ্রেটেনিং। জি, তো আমরা যে ওই সময় যদি ট্রাভেল করা আসলেও উচিত নয়, কারণ এটা মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। তো আমরা কেন লাইফ, যেখানে জীবন বিপন্ন হয়, ওই রিস্ক নিয়ে কেন পর্যটকরা ওখানে ট্রাভেল করবে? তো ওই সময় সব সময় বন্ধ থাকে এবং এটা বন্ধ থাকা আসলে যৌক্তিক। এবং আমরা জানি এখনো পর্যন্ত যদি আমাদের ফ্লাডিং সিজন নর্মালি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই মাসে শেষ হওয়ার কথা, কিন্তু আসলে লং লাস্টিং হয়। কখনো সেপ্টেম্বর পর্যন্ত, কখনো অক্টোবর পর্যন্ত চলে যায়, অর্থাৎ ফ্লাডিং মনসুন চলতেই থাকে। তো ওই সময় আসলে ট্রাভেল মোটেও মোটেও সুখকর নয়। জি, এই হিসেবে ঠিক আছে, এখন আমি মনে করি যে এখন খুলে দেওয়া একটা নির্দিষ্ট সময় বন্ধ করার পর। জি। এলাহি নওয়াজ খান, ব্যবস্থাপনাটা প্রয়োজন ছিল কিনা? কারণ আমরা তো বিশ্বের অনেক এরকম দ্বীপ দেশগুলোতে দেখি যে পর্যটকদের জন্য নানান ধরনের বিধিনিষেধ থাকে। প্লাস্টিক ব্যবহার করা, কত দূর পর্যন্ত যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, সীমিত করা ইত্যাদি নানান ধরনের ব্যবস্থাপনা, যাতে পরিবেশ তো রেস্ট্রিকশন থাকে। এবং আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এই দ্বীপটা নিয়ে, যেখানে আমেরিকা কিংবা বিদেশি কোনো ঘাঁটি হওয়ার সন্দেহ অনেকের মধ্যে, এবং অনেক পলিটিক্যাল পার্টি তো এগুলি বলেই থাকেন, রাজনীতিবিদরা। কিন্তু এটা এত একটা ছোট দ্বীপ, একটা সামরিক ঘাঁটি সম্পর্কে যদি সামান্য ধারণা থাকতো তাহলে তারা কখনোই বলতো না এত ছোট দ্বীপে কোনো বিদেশি শক্তি, সেটা আমেরিকা হোক যেই হোক, একটা ঘাঁটি হওয়ার মতন জায়গা না। কিন্তু স্ট্র্যাটেজিক পজিশনে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। যেহেতু এটা এত ছোট জায়গায়, যা স্ট্র্যাটেজিক হিসাবে ভেরি ইম্পর্টেন্ট, নো ডাউট, কিন্তু এটা ঘাঁটি হওয়ার মতো অত বড় না, এটা ঘাঁটি হতে পারে। তবে উনি যেটা বলেছেন যে সেটা হলো যে আমি 2-1বার এখানে গিয়েছি, একটা সময় সমুদ্র খুব হোস্টাইল থাকে, তখন যাওয়াটা আসলে রিস্ক। আর একটা হলো যে আমাদের এখানে যেহেতু আমাদের পপুলেশন এত বেশি এবং আমাদের জায়গা, পর্যটনের জায়গাও খুব বেশি না, একটু লোক ছুটি পেলেই দৌড়ায় হয় কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন এরকম কোনো জায়গায়। জি, সুতরাং এর জীববৈচিত্র্যের ধ্বংস হওয়ার জন্যে বিপুল লোক, আমি ওনার সাথে পুরো পরিপূর্ণভাবে একমত। তবে যে নদী সম্পর্কে যেটা বলা হচ্ছে, আমার মনে হয় এই ব্যাপারটা আমাদেরকে আসলে সিরিয়াসলি আমরা ভাবতে চাই। এবং আপনারা যারা নদীর আন্দোলন করছেন, আসলে কিভাবে দেখতে চাচ্ছেন যে নদীগুলিকে, আমাদের তো প্রচুর নদী মরে গিয়েছে, যে এমন অনেক নদী আমরা জানি যেখানে একসময় বড় বড় নৌকা চলতো, লঞ্চ চলতো, সেই সব জায়গা মরে গেছে। তা এই সব মরা নদীগুলিকে কিভাবে তার স্রোতধারা ফিরে আনা যায়? জি, অধ্যাপক ডক্টর আতাউল গনি। জি, নদী সম্পর্কে আমি বলতে চাই, আসলে উনি যেটা বললেন আমাদের যে অনেক নদী মরে গিয়েছে, আসলে
তার মানে আমাদের নদীগুলোর ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মেন যেহেতু বাংলাদেশ আসলে নদীগুলো ক্রিস ক্রস প্যাটার্ন অর্থাৎ জালের মতো ছড়িয়ে আছে, আমাদের নদীর প্রবাহ রক্ষা করা, তো ফ্লো কন্টিনিউ করা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং এই নদীর ফ্লোর সাথে আসলে এর জীববৈচিত্র্য এবং এর থেকে যে আমরা ইকোসিস্টেম সার্ভিস এবং এর সাথে আরো অন্যান্য যা আছে সবকিছু এই ফ্লোর সাথে জড়িত। যদি আমরা নদীর ফ্লো ঠিক মতো রক্ষা না করতে পারি, আমাদের জলাবদ্ধতার সমস্যা, আমাদের নদীর ভাঙন সমস্যা, আমাদের ড্রাউটের সমস্যা, এই সব সমস্যা আসলে এই নদীর ফ্লোর সাথে সম্পর্কিত এবং এই সম্পর্কে আমাদের কাজ করতে হবে। কিন্তু আসলে আমরা এমন একটা জায়গায় আছি যে আমাদের বেশিরভাগ নদী মেজর রিভার গুলো আসলে ট্রান্সবাউন্ডারি রিভার, তার মানে এগুলার উৎপত্তিস্থল বাংলাদেশের বাইরে। এবং কিছু কিছু রিভারের ক্ষেত্রে এখানে বাঁধ এবং ড্যাম আছে, তার মানে আমাদের কন্ট্রোল আমাদের সাথে নাই, আমাদের কাছে কন্ট্রোল নাই। আমাদের যে নদী ব্যবস্থাপনা পলিসি, এই পলিসি লেভেলে আমাদের কাজ করতে হবে কিভাবে ট্রান্সবাউন্ডারি রিভার মেনটেন করা যায় এবং অন্যান্য দেশের সাথে কিভাবে নেগোসিয়েশন করে আমাদের নদীর যে ফ্লো গুলো রক্ষা করা যায়, তো সারা বছরই যাতে পানি থাকে, এরকম না হয় বছরে একটা নির্দিষ্ট সময় প্রচুর পরিমাণে পানি এবং ড্রাই সিজনে কোনো পানি নাই, এরকম অবস্থা যাতে আমরা রক্ষা পেতে পারি সেদিকে আমাদের নেগোসিয়েশনের জন্য এগিয়ে হবে। শুধু বাংলাদেশ না, আসলে বিশ্বের যে বাংলাদেশের সাথে কম্পারেবল অনেক রিভার আছে যেগুলা আমরা লার্জ রিভার বলি, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমাজন রিভার। আমাজন রিভারের অনেক ধরনের সমস্যা আছে, মোরলেস বিভিন্ন ধরনের সমস্যা বাংলাদেশের মতো এরা প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে, কিন্তু তারা তার প্রতিবেশী দেশের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে নদীর ফ্লো রক্ষা করছে, জি। বা তাদের ইন্টারনাল সমস্যা বেশি। মানে যেহেতু ডিফরেস্টেশন হচ্ছে, মাইনিং পর্যটন হচ্ছে। দিবসও জি। গেল, মানে একটু যদি বলেন যে নদী কেন্দ্রিক পর্যটন সম্ভাবনা বাংলাদেশে আসলে কতখানি আছে? আসলে আমি বলতে চাই আসলে অনেক, আমি আশাবাদী মানুষ এবং আমি বলতে চাই যে নদী যদি আমরা আমাদের যে বড় বড় নদীগুলো আছে যদি তার বাঁধ আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, এবং ওখানে ওই নদীর চারপাশেই তো দুই পাশেই তো আপনার যে বাঁধ আছে এগুলো তো অনেকটা বিচের মতো, এবং এগুলাই তো আমাদের পর্যটনের জন্য একটা আশা, অনেক মানে একটা ভালো একটা জায়গা হতে পারে। এবং ঢাকার চারপাশেই দেখেন যে কত নদী আছে, কিন্তু নদীগুলোর অবস্থা এগুলা ক্লিন না, এগুলা ড্রেনেজ সিস্টেম ভালো না। সবচেয়ে বড় সমস্যা হলো ঢাকার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যে ডিসপোজ করা হয় সরাসরি এবং কিছু ট্রিটের মাধ্যমে, সেটা একটা ইফিসিয়েন্ট পর্যায়ে না, এই জন্য নদীগুলোর অবস্থা ড্রেনের মতো। And আমরা এই অবস্থা থেকে আসলে আমাদের আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। জি। একটা বিষয় যে আমাদের নদীগুলি অনেক বেশ বড় বড় নদীগুলি প্রায় মরে যাওয়ার উপক্রম হয়েছে একটাই কারণ, সেটা হলো সিল্টেশন। এই প্রতি বছর যে বিপুল পরিমাণ বালু এখানে এসে জমা হয় তার থেকে নদীর নভ্যতা নষ্ট হচ্ছে। আপনাদের কি যারা আন্দোলন করছেন এ বিষয়ে, আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে যে এই নদীগুলির নভ্যতা বজায় রাখার জন্য আমাদের জাতীয় বাজেটে একটা বড় একদম স্পেসিফিক করে যে এই নদীর গুলির নভ্যতা বজায় রাখার জন্য একটা বাজেট, বড় ধরনের বাজেট আমাদের ইয়েতে থাকা দরকার? এরকম কোনো চিন্তা ভাবনা আপনারা কখনো করেছেন কিনা? আমাকে জিজ্ঞেস করছেন? জি। আমাদের আমি পলিসি লেভেলে কাজ করি না, আমি রিসার্চার একাডেমিশিয়ান, আমি রিসার্চ লেভেলে কাজ করি। তবে আমার নলেজে এটা আছে, বাংলাদেশ গভর্নমেন্টের ডেল্টা প্ল্যান 2001, ওখানে নদীর ড্রেজিং যে নাব্যতা সুতা সিলটেশন রোধ করার জন্য যেটা করেন ড্রেজিং করা, ড্রেজিং এর জন্য বিপুল পরিমাণে ওখানে টাকা রাখা ছিল, প্রায় 25% অফ দ্য টোটাল বাজেট, যে সারা বাংলাদেশের বিভিন্ন রিভার এগুলা আপনার ড্রেজিং এর মাধ্যমে এগুলা নেভিগেশন ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও ওয়াটার বোর্ড থেকে বিভিন্ন সময় এবং মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স থেকে যারা কাজ করে বিআইডব্লিউটিএ এবং ওয়াটার বোর্ড, তারা যখন যেখানে প্রয়োজন হয় তারা এভাবে ড্রেজিং করে নেভিগেশন পারপাসে মেইনলি তারা এই কাজটা করে থাকে। জি। বাট এটা একটা কন্ট্রোল এবং এটা সাস্টেনেবল ওয়েতে হওয়া দরকার। এই জন্য আসলে আমরা কাজ করছি কিভাবে আসলে ড্রেজিংটা সাস্টেনেবল ওয়েতে করা যায়। এক্স্যাক্টলি, মানে এটা খুব ইম্পর্টেন্ট, মানে কারণ যেটাও ব্যয় হয় নদীর ক্ষেত্রে সেটাও আসলে অপব্যয় হয় কিনা সেটা নিয়ে সাস্টেনেবল করা, টেকসই অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতুল গনি, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে।